নমো নটনাথায় নমঃ। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, প্রথমে গ্রহণ করুন আদলাবাদ 14 নম্বর ওয়ার্ড মা মনসা যাত্রায় রুটের সপ্তম অবদান। প্রীতি শুভেচ্ছা দর্শক মণ্ডলীকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। এভাবে ওকে প্রশ্রয় দেওয়া তোমার ঠিক হবে না। না গোরা, তুমি এমন উত্তেজিত হয় না গো। ঠাকুর হয়তো ছেলে মানুষ করে এইসব করে ফেলেছে, তুমি একটু ওকে ভালো করে বুঝিয়ে বললে। অনেক বুঝিয়েছি সৈনিক, কিন্তু কোনো কাজ হয়নি। ওই কোম্পানির তহবিল থেকে হাজার হাজার টাকা নিয়ে রাস্কেলটা জুয়ার রেসে উড়িয়ে এসেছে। সর্বনাশ! তহবিল থেকে টাকা না দেওয়ায় ওই গোপনে কোম্পানির প্রোডাক্ট লরিতে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছে। বলো কি ঠাকুরপো নিজেদের জিনিস নিজে চুরি করেছে? তার শাস্তিও আমি দিয়েছি। কাল থেকে আমার অর্ডারে গেটম্যান আর ওকে কাউকে ঢুকতে দেবে না। কিন্তু এ কি এভাবে তোমার হঠাৎ অপরূপ সাজার কারণটা কি সইনি? তোমার বুঝে খেয়াল নেই আজ আমাদের বিবাহ বার্ষিকী? সরি সইনি, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আগে জানলে বড় খোকাতে হোস্টেল থেকে আনিয়ে একটা বড় ধরনের পার্টির অ্যারেঞ্জমেন্ট করতাম। না গো না, ছেলেদের পড়াশোনা ক্ষতি করি আমি বিবাহ বার্ষিকী পার্টি মানতে চাই না। আজকের দিন শুধু তোমার আমার ব্যক্তিগত আনন্দের দিন। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার খুশি দূরের সারে, তোমার খুশি দূরের সারে আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। সরি সইনি, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আজকের দিনে তোমাকে কিছু একটা উপহার না দিয়ে আমার ভীষণ ভুল হয়ে গেছে। তাই বুঝি? ভুল হলেও আমার কিন্তু দাদা ভুল হয়। তোমাদের এই বিবাহ বার্ষিকীতে জেঠান বাজার থেকে মা বস্ত্রালয় থেকে তোমাদের এই বিবাহ বার্ষিকী বিশেষ উপহার নিয়ে এসেছি। রাস্কেলটার কাণ্ড দেখেছো? আরে তোকে এসব বাড়াবাড়ি করতে কে বলেছিল? আমি বলেছিলাম না ঠাকুরপো ঠিক বদলে যাবে? আমিও তো তাই চেয়েছিলাম সইনি। এখন দেখো তো রাস্কেলটা আমাদের জন্য কি কি উপহার এনেছে। ঠিক আছে, দেখছি দেখছি। এই যে একটা সাদা থান। আর এতে আছে একটা থানের টুকরো। ওই 2.5 হাত থান পরিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন তোমায় চতুর্দলায় চড়িয়ে শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে, বৌদিকে তো ওই সাজে সাজতে হবে দাদা। ঠাকুরপো এ তুমি কি বলছো ভাই? এটাই হলো তোমাদের জন্য আমার বিশেষ আনা উপহার। এ কি? এরা কারা? তোমাদের জমদূত। ঠাকুরপো এ তুমি কি বলছো? আজ তোমারই সামনে তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করে দিয়ে পুরো কোম্পানিটাকে হাতে নিতে চেয়েছিল, কিন্তু আমাকে আউট করার আগে তোমার স্বামীকে আমি দুনিয়া থেকে কি বললি চাণক্য? তারও আগে তোমারই চোখের সামনে তোমার ঠাকুরপো এ তুমি কি বলছো? ভাই হয়ে এমন আপন ভাইয়ের সর্বনাশ করতে বলি? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নেই? আছে তো, বিবেক মনুষ্যত্ব আছে বলেই ভাইয়ের চেয়ে আপন কেউ নেই। যদি না থাকে বেঁচে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি,
ওকে তোমরা মেরো না, ওইটুকু একটা দুধের শিশুকে ওকে তোমরা মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে না, খোকা, আমি আসছি, খোকা। ভাবিটাকে পুরো খতম করে দিবি। এই খতম করে না থাকে তাহলে তোর চারটা আমি খতম করে দেবো। একবারই করে দিব খতম। শেষ, দাদার পরিবারটা পুরো শেষ। এবার দাদার কোম্পানির পুরো শেয়ারটা আমার। বিষয় আশয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব আমার আছে। আরে সে আপন কেউ নেই, যদি না থাকে আছে। দাদার বড় খোকা কলকাতার হোস্টেলে বহাল তলিয়েতে বেঁচে আছে। কিন্তু এই মুহূর্তে তাকে শেষ করা যাবে না। ওকে যদি শেষ করতে যাই সমস্ত ব্যাপারটা আলাদা। না, বাচ্চাটাও বেঁচে থাকবে আর দাদা তাই তোমার মরার উপর ছাড়ার ঘা আমি টানতে চাই না। তোমার বেঁচে থাকার একমাত্রই উদ্দেশ্য হবে মন মান্ত্রিক যন্ত্রণাময়। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বাড়িতে কি হয়েছে? দিল্লিমা, দিল্লিমা, বাবু আপনার এমন উত্তরটা কেমন হলো? যদি বাঁচতে চাস তাহলে আজকে এই বাড়িতে যা কিছু ঘটলো তুই কোনো কিছুই জানিস না আর দেখিস না। আর যদি বিশেষ কিছু জানতে চাস তাহলে মনে রাখবি। হ্যাঁ হ্যাঁ ছোট বাবু, আমি কোনো কিছু শুনিনি, কোনো কিছু জানিনি, কিছু জানি না। আর আগামীকাল প্রভাত হলেই সবাই জানতে পারে জানো তোর গিন্নিমা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর সেই শোকে তোর বর দাদা বাবু বৌমা তোমার আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও, দোহাই ফিরিয়ে দাও আমার খোকাকে। মালিকের বাচ্চাটাকে আমি না না, ওগো তোমার দুটো পায়ে পড়ি, আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও। না না, ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না, ওইটুকু একটা দুধের শিশুকে ওকে তোমরা মেরো না। না না না, আমি তোকে বাঁচতে দেবো, আমি তোকে মরতে দেবো না খোকা, আমি তোকে মরতে দেবো না। আমি আমার প্রাণ দিয়ে হলেও আমি আমার খোকাকে বাঁচাবো। খোকা, খোকা। আর তুই এমন করে কাঁদিস রে। এই
সদ্য মাতৃহারা শিশু সন্তানকে আমি কেমন করে বাঁচাবো? মায়ের দুধ ছাড়া আমি এই মেয়েটাকে কি খাইয়ে পেট ভরাবো? বলো ঠাকুর, তুমি বলে দাও। একি নদীর চড়ায় যে একজন পড়ে আছে মনে হচ্ছে। এই মনে হয় ওই নদীর চড়ায় ভাসতে ভাসতে এই নদীর চড়ায় এসে আমি আমি কোথায়? আমার খোকা কোথায়? আমার খোকা খোকা আমার খোকা কোথায়? কোথায় কোথায় আমার খোকা? খোকা খোকা থামুন! এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন? কে আপনি? আমি কোথায় আপনার খোকা? হারিয়ে গেছে বাবু। হারিয়ে গেছে? হ্যাঁ, ভাগ্যের বিড়ম্বনায় আজ আমার সব শেষ হয়েছে কে বাবু। একদল গুন্ডা আমার স্বামীকে খুন করেছে। আমার বড় খোকাকে হয়তো ওরা ওরা মেরে ফেলেছে। আর আমার 7 মাসের শিশু সন্তানকে ওরা ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ গো বাবু, আমি আমার শিশু সন্তানকে বাঁচাতে পারিনি বাবু। তাই তো আমি নিজে মরতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাকে মরতে দেয়নি। যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজেই বাঁচিয়ে দিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালেই কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা। এই কিছুক্ষণের আগে তার সৎকার করে নদীতে স্নান করে ফিরছিলাম। বাড়িতে হয়তো আমার 2 সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার তখন থেকে আমার এই মেয়েটার কান্না কিছুতেই থামাতে পারছি না। আমার মনে হয় এই মেয়েটাকে আর মনে হয় আমি বাঁচাতে পারবো না। পালাই ষাট, এমন কথা কেউ কখনো বলে নাকি? আচ্ছা দেখি দেখি, মেয়েটাকে আমার কোলে দিন তো। এই মেয়েটা একদম কাঁদবি না। আবার কাঁদি? আরে মানে তো কি হয়েছে? আমি তো আছি, আমি তো। শুনুন, ভাগ্য আপনার সবকিছু কেড়ে নিলেও আসুন না, আবার নতুন করে আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। তখন আসুন না, আপনার বাকি জীবনটা আপনি আমার সন্তানের মা হয়ে কাটিয়ে দিন। ছি ছি, এসব কি বলছেন আপনি? পতিব্রতা স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে সংসার করেছি, আমার মহাপাপ। আমায় মাফ করবেন। কোন অসৎ উদ্দেশ্য নিয়ে আমি কথাটা বলিনি। আপনার যেমন বাঁচারও একটা অবলম্বন আছে, তেমনি আমারও সন্তানের জন্য একটা মায়ের দরকার আছে। আসুন না, নিজেদের প্রয়োজনে একে অপরকে সাহায্য করি। আমি দয়া করুন, মনে করুন এই শিশু সন্তানই আপনার এই হারিয়ে যাওয়া সেই শিশু সন্তান। কিন্তু আপনার আপত্তি আমি বুঝেছি, তাই আপনাকে আমি কথা দিচ্ছি, এই সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকলেও দুজনের কাছে আমরা চির অচেনায় হয়ে থাকবো, চির অচেনা। আমি কথা দিন আপনারা আমার কথা রাখবেন। বেশ, আমি আপনাকে কথা দিলাম। বিধিরে ও বিধিরে, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা, দুঃখ নদীতে ভাসিয়ে দিলে আসার সুখ বেলা, বিধি আসার সুখ বেলা, এই কি তোমার খেলা বিধি।
তোমার খেলা দুঃখ নদীতে ভাসিয়ে দিলে আসার শুভ মেলা বিধি আসার শুভ মেলা বিধি রে ভগবান মুখার্জি হয়ে গেল বোবা, তার স্ত্রী সোহিনী চলে গেল। স্ত্রীহারা সত্যেন গাঙ্গুলির নকল স্ত্রী সেজে তার সংসার সামলাতে। এইভাবে কেটে গেল 22টা বছর। শেষ পর্যন্ত ভগবান মুখার্জি কথা বলতে পারবে? সোহিনী কি তার নিজের স্বামীর কাছে ফিরে যেতে পারবে? তার উত্তর পেতে হলে শুধু দর্শক মণ্ডলীর দের কাছে যাত্রার শেষ সংলাপ পর্যন্ত দয়া করে শুনতে হবে। এটাই আমাদের যাত্রা শিল্পীদের বিনম্র আবেদন রইল। এবার দেখুন 22 বছর পরের ঘটনা। ওং অশ্বিকস্য মুনির মাতা বাসুকি ভগিনী স্ততা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ঈশ্বরী মনসা মায়ের চরণ বন্দনা করে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এক হৃদয় বিদারক অশ্রুসজল ভয়ঙ্কর গীতিবহুল সামাজিক যাত্রাপালা। নিঠুর নিয়তি খিল খিল হাসে, পাপ পুণ্যের হলো অবসান, কান্না হাসির জোয়ারে ভাসে, বোবা ভগবান বোকা শয়তান। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনা সন্তোষ পাল, নির্দেশনা দুলাল পাত্র, সুর কালীপদ পানিগ্রাহী, আলো রূপক ইলেকট্রনিক্স, ধ্বনি ইন্দু সাউন্ড সার্ভিস, সাজসজ্জা নিউ আনন্দলোক সাজঘর, প্রোপাইটার অজিত কুমার হাতি, সহ ম্যানেজার সন্তোষ কুমার খোকন কুমার মাইতি, ম্যানেজার সহ ম্যানেজার পঞ্চানন পাল। কৃতজ্ঞতা স্বীকার মা মনসার আশীর্বাদ ধন্য আমরা কজন ক্লাব 11-14 নম্বর ওয়ার্ড। শুরু করছি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজকের যাত্রাপালা। নিঠুর নিয়তি হাসে সুখ স্বপ্নের হলো অবসান, কান্না হাসি জুয়ারে ভাসে, বোবা ভগবান বোকা শয়তান। নিঠুর নিয়তি হাসে সুখ স্বপ্নে হলো অবসান, কান্না হাসি জোয়ারে ভাসে, বোবা ভগবান বোকা শয়তান। কান্না হাসি জোয়ারে ভাসে, বোবা ভগবান বোকা শয়তান। বোবা ভগবান বোকা শয়তান, বোবা ভগবান বোকা শয়তান।
বোবা ভগবান বোকা শয়তান। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন হয়ে যায়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়। এক নিমিষে কেন মধুনিস শেষ হয়ে যায়। সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়। এক নিমিষে কেন মধুনিস শেষ হয়ে যায়। ওগো বধূ মধুরাতে তুমি যদি থাকো সাথে পলকেতে রাত কেটে যায়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে শোনাতে চাই। এই ছাড়ো ছাড়ো, আরে আমার এইভাবে শাড়ির আঁচল ধরে টানলে আমার যে ঘুমটা খুলে যাবে, লোকে দেখলে বলবে কি? তুমি একটি ঘোমটা খোলা গায়ের বধূ। হ্যাঁ বধূ আবার ঘুমটা খোলা হয় নাকি? শুধু ঘোমটা দিলে বধূ সাজা যায় না বন্যা। বধূর আসল মানেই তো মিশে আছে চোখের ভাষা, মুখের মধুরতা। শালি হলো আধা কোরালি, তাই শালির দায়িত্ব আপনাকে নিতেই হবে। কেন আমি কেন বা দেব? আরে বাবা, মেয়েরা সব ভাগ দিতে পারে, কিন্তু কখনো কোনোদিনও স্বামীর ভাগ কেউ দিতে পারে না। সে কি রে দিদি, বিয়ের পর তুই এতখানি কঞ্জুস হয়ে গেছিস? তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ কর, তোর পরের অর্ধেক ভাগ আমি নেবই নেব। আসুন তো জামাই বাবু আসুন, আমার সঙ্গে প্রেম করে দিদিকে বুঝিয়ে দিন বইয়ের চেয়ে শালের কদর অনেকখানি বেশি। বৃষ্টি আসুন, আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। আরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। আরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু মেয়ে, লুকিয়ে এত খাস? হঠাৎ করে আমায় চমকে দিলে, এই কি তোমার ঠাস? কোথায় ছিলে দুষ্টু মেয়ে, লুকিয়ে এত খাস? হঠাৎ করে আমায় চমকে দিলে, এই কি তোমার চাই? সুন্দর হাসি তোমার জায়গা মরে যায়। আরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। জানো বন্যা, আমার মনে হয় তোমার বোনের সত্যি একজন সঙ্গীত দরকার। তাই তোমার দাদাকে বলে যত শীঘ্র বৃষ্টির বিয়েটা। বিয়ে করতে আমার বয়ে গেছে, আরে বিয়ে আমি কখনো করবই না। ও মাই, সে কি কথা? তাই বলে কি তুই সারা জীবন আইবুড়ো থাকবি নাকি? বন্যা, নির্ঘাত তোমার বোন কারোর প্রেমে পড়েছে। সর্বনাশ! প্রেম? আর যার মুখের কথায় কোনো রসকস নেই, যার মনটা একেবারে ইট কাঠ পাথরের মতো শক্ত, তার সঙ্গে প্রেম করবে কে? বৃষ্টি? ভুল বললে বৃষ্টি, ভুল বললে। তোমার মুখের কথায় তা সে রস আছে, তা যে কোনো পুরুষকে অবশ করে দিতে পারে।
আর তোমার মন ইটকাট পাথরের মতো শক্ত নয়, শক্ত কাচের মতো স্বচ্ছ। সোহাগের সূক্ষ্ম আঘাতেই সেই ঠুনকো কাজ ভেঙে চৌচির হয়ে যাবে। আর সে যখন যাবে তখন দেখাতে যাবে। এখন এখানে এসে ওই পক পক করে পুরে বেড়াতে এসে আনন্দটা একেবারেই আমি মাটি করে দিলাম। বেশি চলুন তো চলুন, ওই ঢের মাঝে মিশে আমরা একটু দুষ্টুমি করি। এই না না না, অত বড় ঢের মাঝে গিয়ে দুজনদেরকে আর ছেলে খেলা খেলতে হবে না, আমার কিন্তু ভীষণ ভয় করছে। ওই কিসের বন্যা? পুরীর সমুদ্রে স্নান না করলে পুরী আর আসাটাই বৃথা হয়ে যায়। এসো, আমি নিজে তোমার হাত ধরে নিয়ে যাব। তাই চান জামাই বাবু, তাই চান? শালি আর বউকে নিয়ে ওই পুরীর ঢেউয়ের মাঝে নামলে হয়তো আপনি হারিয়ে যেতে পারেন। তাই বউকে সন্তুষ্ট করো, আর আমি ততক্ষণ এখানে বসে বসে আঙুল চষে। একেবারে ঠিক বলেছো ডার্লিং, একসঙ্গে তো আর দু নৌকোয় পা রেখে চলা যায় না। আগে পার্মানেন্টটাকে সামলাই, তারপরে না হয় টেম্পোরারির দিকে হাত বাড়াবো। এসো বন্যা। যা না রে দিদি যা। এমন মানুষের সঙ্গে জল খেলি করার সুযোগ পাওয়াটা যে খুব ভাগ্যের ব্যাপার। আমি যদি তোর বরকে নিজের করে পেতাম তাহলে হয়তো আমি ধ্যাৎ, তখন থেকে কি আমি আজে বাজে ভাবছি। সত্যি আমার দিদিটা না খুব ভাগ্যবতী। আর আমার জামাইবাবু বা কিসে কম, আমার দিদিকে স্ত্রী হিসেবে পাওয়াটা। এই নির্জন সাগর সৈকতে তোমার মতন স্বপ্ন সুন্দরীকে একা পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার ডার্লিং। কে? এই নির্জন সৈকতে একা একা মন মরা না হয়ে দাঁড়িয়ে থেকে চলো না ওই সাগর তরঙ্গে ঝাঁপিয়ে পড়ি। কি বললেন? আর সেই সাগর তরঙ্গে ঝাঁপিয়ে পড়ে তোমার শরীরে উঠবে উত্তাল যৌবন, আর সেই যৌবন সাগর মন্থন করে আমি তুলে আনবো মুঠো মুঠো সুধা। তুমি শালা একটা আস্ত গাধা। কি বললে? আরে তুমি শালা একটা আস্ত গাধা। আরে এত কাব্য করার কি আছে? ডাকুর মাল দেখে তোমার জিভে জল আসছে। আরে সোজা করে তুমি বলবে তো আমার সঙ্গে প্রেম করবে, না আমাকে নিয়ে তুমি ফুর্তি করবে? ফুর্তি মানে? নেকা যেন কিচ্ছু বুঝে না। আর তোমার যেমন আমাকে নিয়ে ফুর্তি করতে ইচ্ছে করছে, আর আমারও তো ইচ্ছে হয় তোমাকে নিয়ে গিয়ে কোথাও একটু বেরিয়ে আসি। তাই চলো ভাই ডার্লিং, এত সহজে তো তোমায় আমি ভাবো তা আমি স্বপ্নেই ভাবতে পারিনি। তোমার শরীরের সঙ্গে আমার এই শরীরটা আমি একেবারে মিশিয়ে দিতে চাই, তারপর আমি একাকার হয়ে যেতে চাই। এসো তুমি আমার কাছে এসো, ঠিক এমনি করে আমি তোমাকে ভালোবাসা দিতে। বল, বল রে শয়তান বল, তুই হাতটা দিয়ে আমার শরীরটা তুই টানার চেষ্টা করেছিলিস, তাই তুই হাতটাকে আমি ভেঙে দিলাম। বল রে জানোয়ার বল, তুই এই হাত দিয়ে তুই আমার চৌবন তরঙ্গে সাঁতার কাটতে চেয়েছিলিস, তাই তোর শরীরটাকে আমি পড়িয়ে দিলাম। বল রে জানোয়ার বল, কখনো তুই আমার দিকে হাত বাড়াবি, তোর হাত আমি ভেঙে পড়িয়ে দেব। মাননীয় দর্শক মণ্ডলী, অবক্ষয় সমাজের বাস্তব চিত্রটা দেখে আপনাদের মনে হতে পারে সমাজটা একটু একটু করে পরিবর্তন হতে চলেছে। এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকালকার মেয়েরা কান্নার পরিবর্তে হাতে তুলে নিয়েছে প্রতিবাদের হাতিয়ার। হয়তো প্রকাশ্য দিবালোকে নারীদের খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে আপনারা দেখতে পাবেন মহিলা কর্তৃক প্রকাশ্য দিবালোকে পুরুষদের নির্যাতন। এই যে মিস্টার, বেশি বাচালতা করলে আপনাকেও আমি। স্টেডি ম্যাডাম, এর পরেও আপনারা বলবেন মাননীয় ভদ্র মহোদয়গণ, এর পরেও আপনারা বলবেন নারী অবলা জাতি। ওরা শুধু কাঁদতে জানে, ভুল। ওরা এটা ভুল, ওরা কাঁদার চেয়েও অনেক বেশি কাঁদাতে জানে। কি বললেন আপনি? ঠিক ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। ও সালিম মেয়ে নয়, একেবারে কাল লাগিনি। ঠিক বলেছেন ব্রাদার। এইরকম কালনাগিনীর কাছে যদি কালনাগ না সেজে, যদি জল ধোঁড়া সেজে থাকেন তো
তার পরিণতি তো এইরকমই হবে। এই যে আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, কাজের খবর আর ছবি সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমার পেশা। এই ছবি নিয়ে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে জানিয়ে দেব আপনার মতো একজন মহিলার কুকীর্তির কাহিনী। প্লিজ। প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলার দ্বারা এক নিরপরাধ পুরুষের নির্যাতনের কাহিনী। এই খবরদার, এই ক্যামেরাটা আমায় দিন, দিন বলছি, ক্যামেরাটা আমায় দিন, নইলে কিন্তু আপনাকে আমি। ম্যাডাম বি স্টেডি, রিল্যাক্স রিল্যাক্স ম্যাডাম। আপনার তো বুদ্ধি প্রচুর প্রখর, কিন্তু চোখের দৃষ্টি এমন দুর্বল কেন? দেখে চিনতে পারেন না কে শত্রু আর কে বন্ধু? আমি কিন্তু শত্রু ভেবে আমি আপনাকে মারতে চাইনি, আমি শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, ওই অসভ্য লোকটাই আমাকে। আমি জানি ম্যাডাম, আপনার উপস্থিত বুদ্ধি খুব প্রখর, কিন্তু সব মেয়েরাই যদি প্রতি ঘরে আপনার মতো মেয়ে জন্ম হতো, তাহলে সমাজে বধূ নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, সমাজের মানুষকে, আমাদের দেশের মানুষকে দেখতে হতো না। হাজার হাজার অভয়ার জন্য পথে নামতে হতো না। থাক বসে থাক, আর আপনাকে দার্শনিক হতে হবে না। আমার শুধু একটাই অনুরোধ, আমার এই খবর কিন্তু আপনি ছাপবেন না। দেখি ম্যাডাম, এমন একটা ইম্পর্টেন্ট খবর ছাপা হবে না? আপনার কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। না না, ছাপবেন না প্লিজ, আমি আপনার হাত ধরে অনুরোধ করে বলছি, প্লিজ আপনি। সরি সরি রিপোর্টার, আই এম ভেরি সরি। রিপোর্টার নয়, আমায় আপনি সৈকত বলেই ডাকবেন। সৈকত? যদি কিছু না মনে করেন, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম বৃষ্টি। খুব মিষ্টি। কি বললেন? না কিছু না। আচ্ছা চলি ম্যাডাম। তাহলে আমার কথা রাখবেন কিন্তু। অফকোর্স। আপনার ছবি পেপারে ছাপার আগে আমার রঙিন মনের প্রিন্টারে অনেক আগে থেকেই ছাপা হয়ে গেছে ম্যাডাম। আসি ম্যাডাম, আসি, আবার দেখা হবে। আপনি আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। আছে গো বড় বাবু, আছে। ঈশ্বর ঠিকই আছে। ঈশ্বরেরই চুল চিরা বিচারে পাপের সাজা একদিন না একদিন হবে। বড় বাবু, আবার কি হবে? এভাবে ছেলে মানুষ করবেন না, এভাবে ওকে ছেড়ে দাও, চলুন না। ওই লোকটা খাক আর না খাক, তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। এ তুমি কি বলছো দাদা বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? কে বাবা? ওই লোকটা অসম্ভব। এই লোকটা সারা জীবন আমার পিতৃত্বের দায় অস্বীকার করে এসেছে, তাকে বাবা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। অমন করে তুমি বলো না। দুনিয়ার সবচেয়ে আমার আপনজন, আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার কাকাকেই জানি, যে সেই ছোট্টবেলা থেকে
আমাকে নিজের সন্তানদের চেয়েও অনেক বেশি আদর যত্ন দিয়ে মানুষ করেছেন। তাই তো কাকাই আমার কাছে বাবা, আর কাকাই আমার কাছে মায়ের সমান। বলো না দাদা বাবু, অমন করে তুমি আর বলো না। সারাটা জীবন মানুষটা আগাতে আগাতে জর্জরিত হয়ে, মানুষটা তো অর্ধেক শেষ হয়ে বসে আছে। এখন যদি তুমি এর উপরে আঘাত করো, মানুষটা তো অকালে শেষ হয়ে যাবে দাদা বাবু। শেষ হয়ে যাক, এই লোকটা বেঁচে থেকেই আমার কি লাভ? শেষ হলেই বা ক্ষতি কিসে? এই লোকটাকে বাবা বলে জানলেও ওর সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। না, নেই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক ও দাদা বাবু, শুধু রক্তের সম্পর্ক নয়, এমন গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের এই দুজনের মাঝে। কি বললে চরণদা? গোপন কাহিনী? যাও না দাদা বাবু, এই মানুষটার কাছে তুমি একবার যাও না, শুধু একটি বার বাবা বলে রেখো। যে মানুষটা এতদিন আমাকে নিজের সন্তান বলে স্বীকার করেনি, আমার জন্ম ইতিহাস থেকে ব্যঙ্গ করে আমার মাকে দুশ্চরিত্র সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুতেও আমার ঘৃণা। বাবার সম্বন্ধে ওসব কথা বলতে নেই। কাকা, বাবা, হ্যাঁ বাবা, বাবা হলেন স্বর্গের চেয়েও মহান। বাবা সর্বদেবতার ঊর্ধ্বে। ওই যে বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতরি মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাই। দাদা, তুমি ভালো আছো তো দাদা? কিন্তু তুমি তো বলেছো কাকা, এই লোকটা আমার মায়ের জারদ সন্তান বলে আমাকে মনে করে। দাদা বাবু, বলবেই তো বাবা, শোনা, বলবেই তো। আমার স্ত্রী যদি পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে আমার সন্তান সন্ততির জন্ম সন্দেহটাও তো থাকতে পারে না। কিন্তু ওই মিথ্যের সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে নিয়ে বয়ে বেড়াতে হবে? কেন আমাকে বাবার স্নেহ আর মায়ের মমতা থেকে বঞ্চিত হতে হবে? তোমার মতো দেবতুল্য মানুষটা যদি আমাকে এ বংশের একজন মেনে নিয়ে এভাবে মানুষ না করতো, তাহলে তো কবেই আমি তোমাদের হারে সুতে হারিয়ে যেতাম কাকা। দাদা বাবু, তুমি কি বলছো? এর জন্য দুঃখ করিস নে বাবা, আমি তো আমার মাত্র শুধু কর্তব্যই করেছি, আবারও করব। কিন্তু আমি খুঁজবো। কি খুঁজবি বাবা সাগর? আমার সেই শয়তানি পাশানি মাটাকে যদি খুঁজে পাই, তাকে আমি জিজ্ঞাসা করে বলবো, বলো শয়তানি, সন্তান বলে যদি বুকে টেনে না নেবে, তাহলে কেন জন্ম দিয়েছিলে? বাবা সাগর, এসব তুই কি বলছিস? আরে গুরুজনদের চরিত্র নিয়ে বলতে নেই। তুই কি জানিস না বাবা, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি করি। কাকা, যার ঔরসই তোর জন্ম হোক না কেন, সেই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হয়তো অজানা কারণে তোর মা হয়তো পরপুরুষের হাত ধরে। দাদা, প্লিজ তুমি চলো না দাদা। আমি জানি বৌদির প্রসঙ্গ উঠলেই তুমি এইভাবে ভেঙে পড় দাদা। কেন যে সাগর তুই বারবার বৌদির প্রসঙ্গ তুলে আমি
কখনো তোর মায়ের কথা তোর বাবার সামনে তুলবি না। না কাকা না। হ্যাঁ, আমার বড় কষ্ট হয় দাদা। এ কি চরণ? বরফ পড়ে। এখনো দাদার খাওয়া হয়নি? এত বেলা পর্যন্ত আমার দাদা উপোস করে আছে, তুই কেন দাদার জন্য খাওয়া? বৌমা কি করছে? বৌমা বৌদিমণি, শোনো চরণদা, এই মানুষটা খেতে পাক আর না পাক, ভালো মন্দ যাই ঘটুক, পারলে তুমি একাই এর দেখাশোনা করবে। বন্যা যেন এই মানুষটার ছায়া পর্যন্ত নামানো হয়, এটা আমার হুকুম। কথাটা মনে থাকে যেন। বড় বাবু, আবার এবার খেয়ে নেবে আসুন। খেয়ে নেবেন কেন? ছেলে মানুষ করছেন, খেয়ে নেবে আসুন। এসো, এসো, এসো। আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি দাদা। খাও বলছি। খাবো না বললে কি হয় দাদা? তুমি হচ্ছ আমার গুরুজন, আপন দাদা। খাও, খাও বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন ছোট বাবু। বড় বাবুর যে দম বন্ধ হয়ে যাচ্ছে। খাও বলছি। এভাবে করলে বড় বাবু যে মারা যাবে। ভাইয়ের চাপল কেউ নেই, যদি না থাকে বেঁচে। ছোট বাবু, কাকা বাবু, খাবারটা মানুষের প্রাণ বাঁচাবার জন্য প্রয়োজন হয়, কিন্তু প্রাণটা নেওয়ার জন্য নয় কাকা বাবু, প্রাণটা নেওয়ার জন্য নয়। আর কেউ আপনার সামান্য ক্ষতি করতে পারবে না বাবা। চরণদা, যাও বাবাকে তুমি আমার ঘরে নিয়ে যাও, বাবাকে স্নান করে আমার ঘরে বসাবে, আমি বাবাকে নিজের হাতে খাইয়ে দেবো। যাও বাবা। হ্যাঁ, বাবা। তাই হবে বৌদিমণি। ভগবান, সত্যি কি তুমি ওদের আঠার আলো দেখাচ্ছ, নাকি এর মতো আলোর আবার অন্ধকারে ঠেলে দিচ্ছ? দয়া করো ঠাকুর, কি হলো চরণদা? দয়া করো। কি হলো চরণদা? যাও বাবাকে নিয়ে যাও। বাবা যান আপনি। হ্যাঁ, যাচ্ছি গো বৌদিমণি, এক্ষুনি আমি যাচ্ছি। আসুন, আসুন বড় বাবু, আসুন, আসুন। কথা দিচ্ছি, আপনাকে আমি মুক্ত করে আর 5টা মানুষের মতো আপনিও স্বাধীনভাবে বাঁচার অধিকার আপনার আছে। তাই আজ আমি আপনার হাতে পায়ের শৃঙ্খল খুলে দিয়ে আপনাকে আমি মুক্ত করব। না বৌমা না, দাদা একটা বদ্ধ পাগল। তাই তো হাতে পায়ে শৃঙ্খল পরিয়ে রাখা, আর হাত পা খুলে দিলে সবচেয়ে তোমার আগেই ক্ষতি করবে। কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে করাটা দাদা কিছুতেই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? নিশ্চয়ই। আমার সাগর যখন তোমাকে পছন্দ করে বিয়ে করে এনেছে, তখন নিশ্চয়ই তোমার বাবা এবং মা এবং বংশ পরিচয় নিশ্চয়ই ভালো হবে। তাই নাকি? হ্যাঁ, তা আমি কিছুই প্রয়োজন মনে করি। তাই নাকি? অবশ্য তোমার কথাবার্তা আর ব্যবহার এই আমি বুঝে নিয়েছি তুমি কোন বংশের মেয়ে, কোন বাবা মায়ের সন্তান। ঠিক তেমনি করে আমিও আপনার চাল চলন নিয়ে আমি বুঝে নিয়েছি যে আপনি ঠিক কি রকম এই ধরনের মানুষ। আর একটা
কথা শুনে রাখবেন কাকা বাবু, আমি কিন্তু বোবা মানুষের মুখের ভাষা আমি বুঝতে পারি, চোখের ভাষা দিকে আমি মুখের কথা বুঝতে পারছি। তাই তো বলছি কয়েকটা দিন বাবার কাছাকাছি আমি থাকলে। এই চাণক্য মুখার্জি চাল চতুরি তুমি ধরে ফেলবে কাকা বাবু, তাই না বৌমা? ছোড়ো বৌমা, তুমি ছেলে মানুষ, ওই চাণক্য মুখার্জিকে চিনতে বা জানতে হাজার গুণ আরো বেশি এগিয়ে আছে। এই চাণক্য মুখার্জির ভাগ্যের ইতিহাসটা কোন মহাকাব্যের চেয়ে কম নয়। কাকা বাবু, তাই 22 বছর আগে এই চাণক্য মুখার্জির ভাগ্যের ইতিহাসের পাতাটা যা লিখে রেখে দিয়েছি তা কিন্তু ঘটবে। আর যদি কেউ পরিবর্তন ঘটাতে চায় তাহলে তোমাকে আপনি পিস্তল বের করলেন কেন? হয়তো তুমি তোমার স্বামীর কাছে আমার নামে অভিযোগ করবে, কিন্তু সাগর তা মানবে না। কাকাকে সে অন্ধের মতো বিশ্বাস করে, আর তোমার প্রলোভনে যদি কোনো দুর্বল মুহূর্তে বিশ্বাসও করে ফেলে তাহলে এই ইতিহাসের পাতা থেকে সাগর আর বন্যা দুটো নামটাই আমি আমার যে ডিলিট করে দেব। না কাকাবু না, আপনি এমন করবেন না। আপনি বিশ্বাস করুন, আমাদের এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার পায়ে দিয়ে বলছি, আমাদের বোনকে আরেকটা কথা, তোমার বোনটিকে আমার কিন্তু সুবিধের মনে হয়। তোমার বোনটির জন্য তুমি একটু বাড়ন্ত বেড়ে উঠেছ, তাই আজই তোমার বোনটিকে বাড়িতে পাঠিয়ে দাও। আমার বোকা ছেলেটাকে জানো না তো, যদি বোকামি করে তোমার বোনটার কিছু ক্ষতি করে বসে। এই ভাদল আধীন মাঠে, এই ভাদল আধীন মাঠে ভ্রমণ মাঠে কাটা বাটে, ভাদল আধীন মাঠে ভ্রমণ মাঠে কাটা বাটে। মনামান কেমন কেমন কলে ও বধুলে, মল না থাকিও বাপের ঘলে ও বধুলে, আর না থাকিও বাপের ঘলে। এই হতভাগাটার কাণ্ড দেখেছো? খালি গায়ে শুধু পেন্সিল করে ঘুরে বেড়াচ্ছে। ওই তোর পোশাক কোথায় গেল? আর দিল তো বাবা, দিল তো। কোথায় গেল? ওই দিলু ভিকে দিলা, এই একদিকে তক করে কাঁপছিল, তাই তো আমার দামাটা না ওকে আমি বলিয়ে দিয়েছি। সে কি? সে কি রে হতভাগা, ভালো জামাটা ওই ভিখারিটাকে দিয়ে নে। আমি কি এমনি এমনি দেব? আমি কি বোকা নাকি? ওই তার পুটলির ভেতর না এই পাত্র থাকা নথিল, আমি তো তা ধরে দিয়েছি। জানো বাবা, হ্যাঁ, বল বাবা। ওই গামছাটা না আমি বলি বাউল খেয়ে দিয়ে দিয়েছি। সেটাও দিয়েছি। আমি কি এমনি এমনি দিয়েছি নাকি? আমি না এক ক্লিপ গাড়াতে না তারপর দিয়েছি। তোমার পরনের পোশাকটা গেল কোথায়? কোথাও আমি দিয়ে দিই। ওটাও দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওটাও দিয়ে দিয়েছি। কাকে দিয়েছিস রে হতভাগা? ওই পাগলিটাকে। ওই পাগলি? হ্যাঁ, ওই মোড়ের মাথায় যে পাগলি? ওই যে মোলের মাথায় বটে সবাইকে গালি দেয় আর তালি দেয়, ওটা না, ওটা আধো ন্যাংটা হয়ে ঘুরছিল, তাই পোশাকটা আমি ওকেই বলিয়ে দিয়েছি। লাস্টে একটা পাগলিকে পোশাকটা দিয়ে এলি। হ্যাঁ, বলি বুদ্ধি শুদ্ধি বলে কিছু তোর আছে না নেই? আমি কি এমনি এমনি দিয়েছি নাকি? আমি কি বোকা নাকি? তার আগে ওকে ওই তাল গলের মধ্যে নিয়ে গিয়ে বলতে নেই তেপে থাই। আরে সবই যখন দিয়ে এলি তাহলে ওই পেন্টুলটা পর্যন্ত দিয়ে এলি না কেন? ওই উলঙ্গ হয়ে তো ফিরে আসতে পারতি। উলঙ্গ? হ্যাঁ, উলঙ্গ। সেটা আবার কি বাবা? পেন্টুলটা খুললেই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি খুলতি। এই খুল। এই কই, ছি, 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 এইখানে খুলবে নাকি?
থাম হতো ভাগা থাম। কি করছো? আর বাবার সামনে জানতে হোস না। বৌমা ওকে একটু ঠিকঠাক হতে বল। ছি, ছি, ছি। কি? আমি কি বোকা নাকি? এমনি এমনি লেংটো হয়ে যাবো। তবে আমি কোলে দিয়েছি কি করে দিয়েছো? লেংটো। কাকে? ওই দ্রৌপদীকে। দ্রৌপদীকে? এই বোতল পুজোয় না আমাদের পালায় ওই দ্রৌপদীর বস্ত্র হরণ যাত্রা হচ্ছে, তাতে আমি ওই দুধচাতনের লোল করছি। হ্যাঁ, কাল আমাদের না ওই ফেমেল দেয়া খেলছিল, যে মেয়েটা ওই দ্রৌপদীর লোল করছিল তার দাঁড়ি লাতল তলা এমন টান দিয়েছি। কি হয়েছে সেটা তো বলবে। খালি হাসে। আরে বলো না কি হয়েছে? আবার হাসে। আমি বলতে পারছি না বৌদি, বলতে পারছি না, তবে দেখাচ্ছি না। হ্যাঁ, আমি দুধচাতন আর তুমি হচ্ছে দ্রৌপদী। হ্যাঁ, আয় আয় হলে যদি দ্রৌপদী, যদি আমি লেখটো করে খালি দেবো তোমার মধ্যে। ছাড়ো বলছি, এটা অসভ্যতা হচ্ছে। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। এটা অসভ্যতা হচ্ছে। অসভ্যতা করে আমি তোমার দাদাকে সব কথা বলবো কি? আমি কি বোকা নাকি? এখন খোলাই হলো না, বলে কিনা থালো থালো। অসভ্যতা কার? আরে ওটা তো আমার ডাকলাম, আমাদের পালাল মেলা না আমাকে ওই নামেই ডাকে। তুমি একটা আস্ত লম্পট শয়তান চরিত্রহীন। এখনই আমি তোমার দাদাকে সব কথা বলবো। আমিও বলে দেবো। কি বলবে তুমি? কাল রাতে আমার দাদা তখন তোমার তালিকা তোলে ওলম ওলম করছিল, তখন তো দাদাকে তুমি কত আদর করলে, আর আমি একটুখানি ধরে টেনে দি বলে আমাকে তুমি বকাবকি করতো। হ্যাঁ, আরে আরে কি 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 দেখেছো কাল? বাইট কো এখানে তো উঠে তোমার থায়া বেলে উঠটা ছিল, কিন্তু কাল রাতে তাও খেলো না। আমার এই মোবাইল ফোনে আমি করে লিখেছি। কি সর্বনাশ! এখন কি হবে? তুমি আমাকে ওই মোবাইলটা দিয়ে দাও, দাও বলছি। আমি কি বোকা নাকি? এমনি এমনি দিয়ে দেবো। তবে তুমি যদি আমার কথা শোনো তবে আমি দিতে পারি। কি কথা তোমার? মানে আমি একটা প্ল্যান করেছি। বেলান? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ভাইটাকেও করাবো। মানে আমার 3 ভাইয়ের একটাই বউ হবে, সেটা হচ্ছে তুমি। কি বলে তুমি? কেন? এই বাড়িতে যদি 3টা বউ আসে তাহলে 3 দলে মালামালি করবে, আর আমাদের এই ভিটাল সম্পত্তিটা ভাগ হয়ে যাবে। আসলে মেয়েরা তো একসঙ্গে থাকতে পারে না, তাই আমি প্ল্যান করেছি আমাদের 3 ভাইয়ের একটা যদি বউ হয় তাহলে মালামালিও হবে না আর ভাগাভাগিও হবে না। এটা আমি মহাভারত থেকে শিখেছি। মহাভারত থেকে? হ্যাঁ, ওই পাণ্ডবেলা 5 ভাই মিলে একটা দ্রৌপদীকে বিয়ে করেছিল বলে ওদের মধ্যে কোনো ভাগাভাগিও হয়নি আর মারামারিও হয়নি। ওই দ্রৌপদীটা যদি দুর্যোধন দুঃশাসনকে বিয়ে করত তাহলে বোধহয় পাশা খেলা, বনবাস আর কুরুক্ষেত্রের মারামারিটাও হতো না। তাই বলছি আমরা 3 ভাই মিলে না তোমাকে বিয়ে করবো। বাহ বাহ বাহ! আরে নামে তুমি বোকা হলে তুমি শালা একটা হিচড়ে পাকা মন। তার মানে ওই
সম্পত্তির ভাগ বসাতে 3 ভাই মিলে যদি একটা মেয়েকে বিয়ে করো তাহলে ওই বউ ভাগ নিতে নিতে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে, আর সেই যুদ্ধ কিন্তু কুরুক্ষেত্রের চেয়ে কম নয়, বুঝেছো? বুঝেছি, কিন্তু একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না। কথা ওই কতিটা ভালো না বাতিটা ভালো? কি বললে? ওই নতুনটা ভালো না ওই পুরনোটা ভালো? কি বললে তুমি? এই ভালোটা ভালো না ওই খারাপটা ভালো? বোকা, দাই ওই ঘরের ভেতর কপাল বন্ধ করে না এই আমার এই মোবাইলে বায়োস্কোপটা দেখি। এই ভাদলো আতিনো মাথে ভ্রমণ বাতে কাটা বাতে, এই ভাদলো আতিনো মাথে ভ্রমণ বাতে কাটা বাতে, মনামাল কেমন কেমন কলে ও পদুলে আর না দাই ও বাপের ঘরে, ও পদুলে আর না দাই ও বাপের ঘরে। মোবাইলের বায়োস্কোপ এর মানে কি রে দিদি? কিছু না অনেক দিন হলো তুই বাড়ি থেকে এসেছিস, আজ তুই তৈরি হয়ে নে, তোর জামাইবাবুকে দিয়ে আজই তোকে বাড়ি। কেন রে দিদি, আজ হঠাৎ তুই আমাকে বাড়ি চলে যেতে বলছিস কেন? আমি সে কথা তোকে বলতে পারবো না বোন, আমি তোকে সব কথা খুলে বলতে পারবো না। কি হয়েছে দিদি, তুই আমাকে খুলে বল। আমার মনে হয় এই বাড়িতে আমার আর তোর জামাইবাবুর জীবন বিপন্ন। সে কি? হ্যাঁ, আমার শাশুড়ি পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়াটা হয়তো একটা মিথ্যে কাহিনী, আর সেই সুখে আমার শ্বশুর বাবা হয়ে যাওয়া একটা মিথ্যে গল্প বানানো। কিন্তু কাকা বাবু, ওটা একটা শয়তান, ওই বোকাটা একটা আস্ত শয়তানের বাচ্চা। ওই শয়তানের বুকটা চিরে আমি একেবারে নুন ভরে দেব। না না রে বৃষ্টি, না, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। ওরে, সময় হলে আমি সব ঠিক হয়ে যাবে। না, ওই শয়তান কাকাটা আর ওই ছেলেটাকে তো আমি চিনলাম, কিন্তু ওদের যে ছোট ছেলে যে বাইরে থাকে সে কি ওদের মতো শয়তান? না না, আমি কি করে জানবো? কিন্তু খুব শীঘ্রই আমাদের বিয়ে হওয়াতে, তাই তো একদিন আমি তাকে দেখেছিলাম। আমাদের হঠাৎ করে বিয়ে হওয়ার জন্যে সে শুনে হঠাৎ বাড়িতে এসে আমার হাত দুটি ধরে অনেক অনুরোধ করে কেঁদেছিল। ও তাই বুঝি? হ্যাঁ, তার মুখের সেই বৌদির ডাকটা যেন আজও আমার কানের কাছে বাজে। সে যেন করুণ মধুর কণ্ঠস্বরে আমাকে সে যেন আজও ডাকে।